ওয়েলকাম টু কিশোর একাডেমি। কিশোর একাডেমি থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দশম শ্রেণীর খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিক, যেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের যে পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে এটা আলোচনা করার আগে একটা জিনিস বলি যে বিজ্ঞানীরা হঠাৎ করে কেন মনে করলো যে মৌলগুলোকে একটা নির্দিষ্ট শ্রেণীতে বা পর্যায়ে আবদ্ধ করার প্রয়োজনীয়তা আছে। হঠাৎ কি এমন মনে করলো 1817 খ্রিস্টাব্দে, তাই না? তো এটা দেখতে গেলে মানে এই প্রয়োজনীয়তার পেছনে কিন্তু অনেক কারণ ছিল। কারণ বলতে কি, ধরো কোনো সায়েন্টিস্ট হয়তো একটা এলিমেন্টকে নিয়ে হয়তো এক্সপেরিমেন্ট করছেন। তো বিভিন্ন এলিমেন্ট গুলো তখন আবিষ্কার হয়েছিল এবং তাদের ভৌত রাসায়নিক ধর্ম আলাদা আলাদা ছিল। কিন্তু যখনই একটা পর্যায়গত ভাবে আমি মানে বা শ্রেণীবদ্ধ বা ক্রমানুসারে যতক্ষণ না ভৌত রাসায়নিক ধর্মগুলোকে আমরা পাই, তখন কি হবে, যদি একটা কোনো বিজ্ঞানী ধরো একটা রিয়াকশন করছে, বিক্রিয়া করছে, তো সেখানে হয়তো ঠিকঠাক রেজাল্ট পেলো না, ভাবলো কি যদি এর থেকে যদি একটু আমি সক্রিয় ধাতু নিই তাহলে হয়তো ঠিকঠাক রেজাল্ট পাওয়া যাবে। তো এখন ওর থেকে সক্রিয় ধাতুটাকে দেখতে গিয়ে বিভিন্ন দিকে তাকে হাতড়াতে হবে। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য কি করলো না, একটা মৌলগুলোকে পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর রাখা, মানে ভৌত এবং রাসায়নিক ধর্মের ক্রমে সাজিয়ে রাখার একটা প্রয়োজনীয়তা তৈরি হলো। তো সেই প্রয়োজনীয়তার নিরিখেই প্রথম যিনি ছিলেন বা যিনি ভেবেছিলেন যে এই প্রয়োজনীয়তা আছে এবং সেই প্রয়োজনীয়তা অনুযায়ী সাজিয়েও ছিলেন এবং কিছুটা হলেও সাকসেসফুল হয়েছিলেন, তিনি তার নাম কি না, বিজ্ঞানী ডোবেরেইনার। বিজ্ঞানী ডোবেরেইনার কি করলো না, 1817 সালে তিনি মৌলগুলোকে পারমাণবিক ভর অনুযায়ী সাজালেন। তো কেন পারমাণবিক ভর অনুযায়ী সাজালেন না, তখন পর্যন্ত মৌলের নিজস্ব বা সক্রিয় ধর্ম কি ছিল, পারমাণবিক ভর, যেটার দ্বারা অন্য অন্য মৌলের থেকে কি হয় না, আলাদা করতে পারে, তাই না? তাহলে ওইটা দিয়ে কিন্তু সাজাতে হবে। তো এখন ডোবেরিনার কি করলো না, তিনটে করে মৌল নিল, নিয়ে কি করলো, এক একটা সারি তৈরি করলো। তিনটে করে মৌল নিয়ে একটা একটা সারি তৈরি করেছিল। যেমন আমি বলছি এখানে, ধরো লিথিয়াম আছে, সোডিয়াম আর পটাশিয়াম, এই তিনটে করে মৌল নিয়ে এক একটা সারি তৈরি করলো, ঠিক আছে? এবং কিসের ভিত্তিতে, আমি আগেই বলেছি এটা হচ্ছে পারমাণবিক ভরের ভিত্তিতে। তাহলে লিথিয়ামের পারমাণবিক ভর 7, এটা হচ্ছে 23, আর পটাশিয়ামের কত, 39। এবং এমন ভাবে রাখলো, বললো কি যে ফার্স্ট অ্যান্ড লাস্টের, প্রথম এবং তৃতীয়, যদি আমি গড় পারমাণবিক ভর করি তাহলে আমরা কোনটা পাবো, মাঝেরটার পারমাণবিক ভর পাবো। তো এই হিসাব করে তিনটে করে মৌল নিয়ে এক একটা সারি তৈরি করেছিল, তাই সূত্রটার নাম কি হলো, ত্রয়ী সূত্র। তাহলে দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমটা হচ্ছে 7 এবং 39, তো 7 প্লাস 39 বাই 2 করি, গড় করি, তাহলে পাচ্ছি কি 23। 23টা কার বলতো, 23টা হচ্ছে এখানে সোডিয়ামের। ক্লিয়ার? এই যেখানে তো এরকম ক্যালসিয়াম, সল্সিয়াম, বেরিয়ামকে নিয়ম করলো, তাহলে মাঝে যেটা আছে দেখো 88 পাচ্ছি যদি আমি গড় করি। তো এরকম তিনটে করে মৌলকে নিয়ে এক একটা শ্রেণী তৈরি করেছিল, তাই সূত্রটার নাম কি হলো না, ত্রয়ী সূত্র। তাহলে ডোবেরিনার যেটা দিয়েছিল ত্রয়ী সূত্র, সূত্রটা কি দেখো, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি করে মৌলকে পারমাণবিক ভর, আমি বললাম পারমাণবিক ভরকে নেই কিন্তু আলোচনা হবে এখন, কারণ মৌলের সক্রিয় ধর্ম ছিল পারমাণবিক ভর। ক্রমানুযায়ী সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটির, এই যে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটি ভাবে অন্য দুটি যেটা আছে প্রথম এবং তৃতীয় পারমাণবিক ভরের গড় মানের সমান হয়, 23-এর সঙ্গে সমান হচ্ছে। ক্লিয়ার? তো এখান থেকে যদি কোশ্চেন অর্থাৎ প্রশ্ন আসে, তাহলে এখান থেকে বলা যেতে পারে যে ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি কার বলতে পারে, বা ত্রয়ী সূত্রটি কি বলতে পারে, বা এটাও বলতে পারে যদি পর্যায়গত বিন্যাসের জনক বলা হয় তাহলে তাকে বলা যাবে ডোবেরিনারকে। ক্লিয়ার? তাহলে ডোবেরিনার হল। এবার এর পরবর্তী মানে 1817 পরবর্তী ক্ষেত্রে কি হলো না, আরো গবেষণার সৃষ্টি হলো, মানে গবেষণা শুরু হলো। এবং দেখো একটা জিনিস তোমরা ভাবো, যদি এটাই যদি একদম নির্ভুল হতো,
তাহলে তো আমরা আধুনিক পর্যায় সারণী পড়তাম না, আসতেও না। ক্লিয়ার? নিশ্চয়ই এর মধ্যে কোথাও না কোথাও কিছু সীমাবদ্ধতা ছিল, ত্রুটি ছিল। তাহলে ত্রুটিটা কি জিনিস? না পরবর্তী ক্ষেত্রে যত আরো মৌল আবিষ্কার হচ্ছে তত কিন্তু এই শ্রেণীতে বা এই নিয়মে কিন্তু রাখা যাচ্ছে না। মানে কম সংখ্যক মৌলের জন্যই কিন্তু এই ডোবেরেইনারের ত্রয়ী সূত্রটা প্রযোজ্য ছিল। বোঝা গেল? তো এর পরবর্তী ক্ষেত্রে টেলুরিক আছে, সাঁকোতো আছে, অনেক বিজ্ঞানী এসেছিলেন এবং 1866 খ্রিস্টাব্দে যে বিজ্ঞানীটার আমরা নাম পড়বো, ইংলিশ ব্রিটিশ বিজ্ঞানী, যেটা হচ্ছে কি না নিউল্যান্ড। তো তিনি কি বললেন দেখো, তো তিনি কি ছিলেন না একাধারে একটু গানের প্রতি তেনার একটু ঝোঁক ছিল, গান ভালোবাসতেন হয়তো। তো তিনি সেই অনুযায়ী সাজালেন। ঠিক আছে, পড়াশোনা তো আছেই, সায়েন্টিস্ট মানে পড়াশোনা তো থাকবেই, তার সঙ্গে গানের প্রতি প্যাশন ছিল হয়তো, গান বাজনা। তো দুটোকে রিলেট করে দিলেন। কিভাবে করলেন দেখো, না 7টা সুর তোমরা জানো, সা রে গা মা পা ধা নি, 7 সুর। আর 8-এ আবার কি আসে, সা ফিরে আসে 8 নম্বরে, রিপিট হচ্ছে। তো নিউল্যান্ড কি করলেন না ওইভাবেই মৌলগুলোকে সাজান, সা রে গা মা পা ধা নি, বললেন 8 নম্বরে আবার সা যেমন রিপিট হচ্ছে, তাহলে যে মৌলটা রিপিট হবে 8-এ যেটা আসবে, তাহলে তার সঙ্গে প্রথমে যে মৌলটা ছিল তার কি হবে, ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে। ক্লিয়ার? এবং এই যে সাজালেন এটা কি হিসেবে, না পারমাণবিক ভর অনুযায়ী। তো এখানে দেখো এই যে সা রে গা মা পা ধা নি আছে, এবং এখানে এই যে সাজালেন যেটা হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, এখানে আছে নাইট্রোজেন অক্সিজেন। দেখো এই জায়গায় রিপিট হচ্ছে কি, এই জায়গায় রিপিট হচ্ছে ফ্লোরিন হাইড্রোজেনের পরে, মানে দেখো আবার সাথে আসছে, এখানে সাথে হাইড্রোজেনও আছে আবার কি আছে, ফ্লোরিন আছে। এবং এই যে এইটা পরপর পরপর রাখলেন, হাইড্রোজেনের পরে লিথিয়াম, লিথিয়ামের পরে বেরিলিয়াম, এটা কিন্তু ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী রেখেছে। তো রাখার পরে দেখো সাথে হাইড্রোজেনের পরে 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 আসে আবার কে, আবার সাথে আসছে ফ্লোরিন। তাই বললেন কি যে হাইড্রোজেনের সঙ্গে ফ্লোরিন বা তার নিচে ক্লোরিন, এদের কি হবে, ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। ঠিক আছে, তা 8 নম্বরে রিপিট হচ্ছে বলে সূত্রটার নাম কি পেলাম, অষ্টক সূত্র। ক্লিয়ার? 8 নম্বরে রিপিট হচ্ছে বলে সূত্রটার নাম আমরা কি রাখছি, মানে নিউল্যান্ড রেখেছিলাম অষ্টক সূত্র। মনে থাকবে? দেখো একটু দেখে নাও এখানে যে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে পরপর সাজানো মৌলগুলির ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটি, মানে আবার সাথে আসছে 8 নম্বরে, তাও অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। এটা হয়ে গেল কি নিউল্যান্ডের অষ্টক সূত্র। ক্লিয়ার? বোঝা গেল? তো এরপরে আমরা যেটা দেখব, তো ইতিমধ্যে 1866 খ্রিস্টাব্দে দিল, তো নিউল্যান্ডের ক্ষেত্রেও সেই একই জিনিসের জন্য কি হলো না, এই যে পিরিয়ডিক টেবিলটা দিয়েছিলেন সেটাও প্রযোজ্য হলো না, যে জন্য ডোবেরেইনারের হয়নি। তো জিনিসটা কি ছিল না, এটাও কম সংখ্যক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। যখন আরো আরো যত দিন যাচ্ছে 1866 পরবর্তী ক্ষেত্রে, তত কি হচ্ছে, আরো মৌল আবিষ্কার হচ্ছে। তাহলে আরো মৌল আবিষ্কার হলে তাদের জন্য তো ভর রাখতে হবে, তাহলে বসাবো কোথায়? তো সব মৌলগুলোর জন্য তো একটি পর্যায় সারণী বানাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে কি সেই মৌলগুলোকে যখন পর্যায় সারণী বসাচ্ছি আমি সেই পারমাণবিক ভরে ক্রমবর্ধমান শ্রেণীতে, তখন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খাটছে না। ক্লিয়ার? তো অর্থাৎ কি হলো না, কম সংখ্যক মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল, ভবিষ্যতে যখন আরো বেশি মৌল আবিষ্কার হয়েছে তাদের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ হয়ে গেল। তাহলে এটা একটা সীমাবদ্ধ বা ড্রব্যাকস বলতে পারেন। তো এরপরে যিনি আসবেন তার নাম হচ্ছে, তো এর পরবর্তী ক্ষেত্রে বলি না মেন্ডেলিভ। একটু ভালো করে দেখবে, কিন্তু তোমাদের বিজ্ঞানও আছে বংশগতি মেন্ডেল, তো এটা হচ্ছে যে মেন্ডেলিভ, তাই না? তো তৎকালীন যুগে আর কি, তো মেন্ডেলিভ কিন্তু রাশিয়ান সায়েন্টিস্ট ছিলেন, আর লুথার মেয়ার, দুজনেই কিন্তু এই একই বিষয় নিয়ে গবেষণা শুরু করেছিলেন। কিন্তু সেই পিএইচডি সময় হয় যেটা হচ্ছে প্রজেক্ট, মানে থিসিস পেপার জমা দিতে হয়। তো এখানে কিন্তু মেন্ডেলিভের
যে সাবমিশনটা ছিল থিসিস পেপারের সেটা কিন্তু লোথার মেয়ারের থেকে আগে হয়। তাই জন্য আমরা কিন্তু মেন্ডেলিভকে প্রায়োরিটি দেবো, কোথাও কিন্তু লোথার মেয়ারকে নেই। লোথার মেয়ার মেন্ডেলিভ একই কথা বলেছিলেন, কিন্তু আমরা পড়বো কাকে? মেন্ডেলিভকে। ক্লিয়ার? তো এখান থেকে একটা কিন্তু ভালো জিনিস শিখবো, অলওয়েজ ফার্স্ট, যে তাকে কিন্তু মনে রাখে। সেকেন্ড, থার্ড বা ফোর্থ এদের কোনো দাম নেই, বুঝলেন? তো একটা জিনিস দেখবে মেন্ডেলিভ তাহলে কি বললো। মেন্ডেলিভকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ স্থান এই পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে দিয়ে থাকি, কারণটা দেখতে পাবে কেন না। মেন্ডেলিভ কি বললো? মেন্ডেলিভ হচ্ছে মৌলগুলো দ্বারা গঠিত যৌগের অক্সাইড এবং হাইড্রাইডের সংকেতের সাদৃশ্যের ভিত্তিতে মৌলগুলোকে বিন্যস্ত করলো। ঠিক আছে, তো বিন্যস্ত করে এই যে এখানে দেখতে পাচ্ছ অক্সাইড এবং হাইড্রাইড, এর ভিত্তিতে বিন্যস্ত করলো। বিন্যস্ত করে একটা মানে সারণী পেল। তো সেই সারণীতে আমি প্রথম থেকেই বলছি এখনো পর্যন্ত কিন্তু মৌলের নিজস্ব ধর্ম ধরা হচ্ছে পারমাণবিক ভর। তার মানে ইনিও যে সাজাবেন সেটা কিসের বলতো? ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী। ক্লিয়ার? তাহলে মেন্ডেলিভ যেটা বললো, প্রথমে তো কিসের ভিত্তিতে সাজালো না, মৌলগুলো দ্বারা গঠিত অক্সাইড বা হাইড্রাইডের ভিত্তিতে সাজালো। ক্লিয়ার? এবং তারপরে এবং দেখো এখানে একটা জিনিস, যে ভরের ক্রমবর্ধমান, ইনিও তাই ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু পর্যায় সারণীতে রেখেছিলেন মৌলগুলোকে। তাই মেন্ডেলিভের যে পর্যায় সারণী বা পর্যায় সূত্রটা বলবো, যে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালে, মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজায়, তাহলে কি হয় না, তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে কি হয়? পুনরাবৃত্ত হয়। ক্লিয়ার? মানে দেখো এখানে হাইড্রোজেন, এখানে থেকে আমার কি হলো? লিথিয়াম। তাহলে লিথিয়ামের সঙ্গে হাইড্রোজেনের কি হবে? ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। বুঝা গেল? এখন যদি আমরা এটা একটু বিশ্লেষণ করি বা বলি যে মেন্ডেলিভের পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। তো বৈশিষ্ট্যগুলো দেখো, মেন্ডেলিভ যখন পর্যায় সারণী দিয়েছিলেন, এইটাকে এই উপর থেকে নিচের দিকে যেগুলো যাচ্ছে এগুলোকে বলা হয় কি? শ্রেণী। ঠিক আছে, আর এদিকে যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে কি? পর্যায়। ক্লিয়ার? তাহলে কতগুলো শ্রেণী ছিল সেই সময় মেন্ডেলিভের পর্যায় সারণীতে? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা শ্রেণী ছিল। এক নম্বর বৈশিষ্ট্য কি? 8টা শ্রেণী ছিল। আর পর্যায় কতগুলো ছিল না? 7টা পর্যায় ছিল। ক্লিয়ার? তারপরে বলি এখানে শূন্য শ্রেণী যেটা আছে পরবর্তী ক্ষেত্রে অ্যাড হয়। শূন্য শ্রেণী কিন্তু মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল দিয়েছিলেন তখন কিন্তু শূন্য শ্রেণী ছিল না। শূন্য শ্রেণী বলতে নিষ্ক্রিয় মৌলগুলোর জন্য একটা আলাদা শ্রেণী করা হয়, যেখানে ওই এখানে শূন্য শ্রেণী বলা হয় আর কি, সেখানে শুধু নিষ্ক্রিয় মৌলগুলো থাকে। সেটা কিন্তু মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল দিয়েছিল তখন কিন্তু ছিল না। ক্লিয়ার? তো এখানে আরেকটা বৈশিষ্ট্য, তাহলে এখানে কতগুলো পর্যায় কতগুলো শ্রেণী বললাম। 2 নম্বরে আমরা কি বলবো না, মেন্ডেলিভ কি অনুযায়ী সাজিয়েছিল? ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ভিত্তিতে। মানে এই যে হাইড্রোজেনের পরে যে আছে, তারপরে লিথিয়ামের থেকে বেরিলিয়াম, দেখো পারমাণবিক ভর বাড়ছে, তারপরে বোরন বেড়েছে, কার্বনের বেড়েছে, নাইট্রোজেনের বেড়েছে, এরকম ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কি লিখবো? 3 নম্বর লিখবো কি, এখানে উপশ্রেণী। দেখো একই শ্রেণীতে না, এখানে এ আর বি শ্রেণী হচ্ছে এক, তার এগেনস্টে কি আছে? উপশ্রেণী আছে এ আর বি। এখানেও দেখো এ বি আছে, একমাত্র উপশ্রেণী নেই কোথায়? আটে। বুঝতে পেরেছ? তাহলে প্রত্যেকটা শ্রেণীতে কি আছে? উপশ্রেণী আছে। তো এখন উপশ্রেণী রাখার কি প্রয়োজনীয়তা মেন্ডেলিভ ভেবেছিলেন? কি জন্য রেখেছিলেন না, মেন্ডেলিভ যে শ্রেণীতে যে মৌলগুলোকে রেখেছিলেন সেগুলো সবারই কি ছিল না, বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্মের মৌলগুলোকে একই শ্রেণীতে রেখে দিয়েছিলেন। তো তাই জন্য কি হলো, উপশ্রেণী করার একটা মানে প্রবণতা মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল। তো সেই জন্য উপশ্রেণী করা হয়ে থাকে বা করেছিলেন তিনি। তো উপশ্রেণী, তাহলে এখানে বৈশিষ্ট্যটা কি বলবো না, একই উপশ্রেণীতে থাকা মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম কি হবে? একই হবে। একই উপশ্রেণীতে থাকা মৌলগুলির মানে একই উপশ্রেণীতে আছে, দেখো তোমার এখানে যদি আমি ধরি পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, তারপরে সিজিয়াম আছে, তাহলে এদের কি হবে? ভৌত রাসায়নিক ধর্ম কি হবে? একই হবে। আর একই শ্রেণীতে থাকা মৌলগুলির যোজ্যতা কি হবে?
মানে এক মানে এক বলছি না আমি, সেম হবে। একই শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো আছে, ধরো 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের ভ্যালেন্সি বা যোজ্যতা কত হবে? যতগুলো মৌল আছে এখানে, যতগুলো আছে মানে এখানে ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার, রুবিডিয়াম, এখানে সিলভার, সিজিয়াম, গোল্ড, সবারই কি যোজ্যতা 1 হবে, কারণ তারা 1 নম্বর শ্রেণীতে আছে। আর কি বলেছিল, কি 3 নম্বর পয়েন্টটা কি বললাম, যে একই উপশ্রেণীতে থাকা মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। ধরো একই উপশ্রেণী থেকে আছে পটাশিয়াম আছে, রুবিডিয়াম, সিজিয়াম, এদের ভৌত রাসায়নিক ধর্ম একই। তো এই গেল 4টে বৈশিষ্ট্য মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের। এবার কি না, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের সীমাবদ্ধতা কিছু দেখবো। ঠিক আছে, কি সীমাবদ্ধতার জন্যই তো আবার আমরা দীর্ঘ পর্যায়ে সারণীতে যাব। তাহলে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের কি কি সীমাবদ্ধতা ছিল? না, প্রথম হচ্ছে সাজিয়েছিলেন কিসের অনুপাতে? না, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী। যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজায় তাহলে প্রতি ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। তাহলে 1 নম্বর কি না, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালেও তা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যেমন বলি, যেমন এখানে দেখো টেলুরিয়াম আর আয়োডিন হওয়ার কথা কি ছিল, এদিকে পারমাণবিক ভর বাড়ার কথা ছিল 127.60 আছে, এখানে কত হয়ে গেছে 126.9, কমে গেছে। বোঝা গেল? এই জায়গাতে দেখো আবার এখানে এখানে দেখো কোবাল্ট নিকেলের ক্ষেত্রে, কোবাল্টের ক্ষেত্রে কত না 58.93, নিকেলের কি হওয়ার কথা ছিল 90 থেকে বেশি হওয়ার কথা ছিল, এখানে কি হয়েছে 58.71, কমে গেছে। তাহলে পারমাণবিক ভর অনুযায়ী মানে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালেও তা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। নাম্বার 1 লিমিটেশন। নাম্বার 2 কি, দিয়ে এক্সাম্পল দিয়ে দিবে একটা, এখানে কোবাল্ট নিকেলের ক্ষেত্রে যেমন, ক্লিয়ার? নাম্বার 2, নাম্বার 2 কি বলবো না, আমরা সাজিয়েছি মানে মেন্ডেলিফ সাজিয়েছেন কিসের অনুপাতে? ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী। তাহলে পারমাণবিক ভর যদি দেখি আমরা আইসোটোপ গুলোর ক্ষেত্রে দেখি H11, H12, H13, তাহলে এখানে কি হয় প্রোটিয়াম, ডয়টেরিয়াম, টয়টেরিয়াম বা ট্রিটিয়াম, এদের ক্ষেত্রে দেখো পারমাণবিক ভরগুলো আলাদা। আইসোটোপ মানে কি প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা। তো ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য কি হয়, পারমাণবিক ভরটা আলাদা হবে। তো যদি পারমাণবিক ভর আলাদা হয় তাহলে তুমি একটা মৌলকে কিভাবে একটা ঘরে রেখেছো, তাই না? তাহলে তোমার উচিত কি ছিল না, এইখানে হাইড্রোজেনের প্রত্যেকটা আইসোটোপের জন্য আলাদা আলাদা ভর করা উচিত ছিল, কারণ তুমি পারমাণবিক ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছ, তাই না? তাহলে এটা আরেকটা লিমিটেশন, যে আইসোটোপ গুলোর জন্য কোনো আলাদা ভর ছিল না মেন্ডেলিফের পর্যায় সারণীতে। ক্লিয়ার? 3 নম্বর কি বলতে পারি, নাম্বার 3, নাম্বার 3 বলতে পারি, দেখো যে প্রথমত হচ্ছে এই 8 নম্বর শ্রেণীতে 3টে করে মৌল লিখে দিয়েছি, ATCO, আয়রন, কোবাল্ট, নিকেল। ক্লিয়ার? আর একটা জিনিস যেটা, যে একটা শ্রেণীতে এই শ্রেণীতে থাকা মৌলগুলোর সব ক্ষেত্রে মানে একই শ্রেণীতে কি হয়, তাদের ভৌত রাসায়নিক ধর্ম একই থাকার কথা। কিন্তু কি হচ্ছে দেখো সোডিয়াম, কপার, সিলভার বা গোল্ড, এদের কি ভৌত রাসায়নিক ধর্ম একই? সোডিয়ামের যা কপার, সিলভার, গোল্ডের কি একই নয়? এদিকে একই শ্রেণীতে আমরা রেখেছি। সোডিয়াম, সিলভার, গোল্ড আমরা হাতে পড়তে পারি, অর্নামেন্ট হিসেবে ব্যবহার করা হয়, কারণ রিঅ্যাক্টিভিটি কম, রিঅ্যাকশন কম করে। সোডিয়ামটা হাতে পড়ে দেখবে একটু জল লাগলেই তো আগুন ধরে যায়, হাই রিঅ্যাক্টিভিটি। তাহলে দুজনের কি ভৌত রাসায়নিক ধর্ম একই হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা একই শ্রেণীতে মেন্ডেলিফ একই শ্রেণীতে রেখে দিয়েছি, সেটা একটা বড় ভুল। ক্লিয়ার? তাহলে এই 4টে কিন্তু লিমিটেশন এখান থেকে হলো, বোঝা গেল? এরপর আসবো কি না, ইতিমধ্যে একজন বিজ্ঞানী এর পরবর্তী ক্ষেত্রে, এটা ছিল ঠিক 1869 খ্রিস্টাব্দে, মানে নিউল্যান্ড 1865-তে, তার ঠিক 4 বছর পরে মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল দিলেন। তো এর পরবর্তী ক্ষেত্রে যিনি আসবেন, মানে এর পরবর্তী সময়ে একটা যুগান্তকারী আবিষ্কার। কি আবিষ্কার না, মোজলে বলে একজন বিজ্ঞানী ছিলেন। মোজলে বলে একজন বিজ্ঞানী, তিনি কি করলেন, তিনি বললেন কি যে পারমাণবিক ভর নয়, মৌলের সক্রিয় ধর্ম কি পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। বোঝা গেল? প্রোটন সংখ্যাই হচ্ছে মোর আইডেন্টিক্যাল
মানে atomic number is the more identical property of an element rather than atomic weight. ক্লিয়ার? তো অর্থাৎ এখানে পারমাণবিক ভরকে নিয়ে যা কিছু আগে বিজ্ঞানীরা দিয়েছিলেন সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে কিসের ভিত্তিতে? পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে। বোঝা গেল? তাহলে এখন আমরা আগে যা কিছু পড়েছিলাম মেন্ডেলিভ পর্যন্ত সবই ছিল পারমাণবিক ভর, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছি, ক্রমবর্ধমান সবাই, ডোবেরিনার থেকে নিউল্যান্ড, মেন্ডেলিভ সবাই কিন্তু ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছিলেন। কিন্তু মোজলে দেখালেন কি না, কোন মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক ভর অপেক্ষা অধিকতর একটি মৌলিক ধর্ম। তাহলে কিছুই করলো না, মানে যেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল বা দীর্ঘ পর্যায় সারণী, সেটাতে কিছুই হলো না। শুধুমাত্র মেন্ডেলিভ যেটা দিয়েছিলেন সেখানে যে পারমাণবিক ভর ছিল, মেন্ডেলিভের ক্ষেত্রে কি ছিল না, এখানে দেখো পারমাণবিক ভর, এই যে মৌলের ধর্ম তাদের পারমাণবিক ভর এই জায়গাটায় ক্রমাঙ্ক হয়ে গেল। অর্থাৎ মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ক্লিয়ার? বোঝা গেল? তো এখন আমরা মেন্ডেলিভের সবথেকে একটা উল্লেখযোগ্য যে জিনিসটার জন্য বলা হয় কি মেন্ডেলিভকে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর জনক, তো সেটা কি না, যে জন্য ডোবেরেইনার বা নিউল্যান্ড এর সীমাবদ্ধতা দেখা গিয়েছিল বা সেটা প্রযোজ্য হয়নি, মেন্ডেলিভ কিন্তু সেই জিনিসটাকে ওভারকাম করতে পেরেছিল। কি জিনিস না, যেগুলো আবিষ্কার হয়নি যে মৌলগুলো, সেই মৌলগুলোর জন্য খালি ফল লিখে দিয়েছিল। বুঝতে পারছো কি পারছো না? ক্লিয়ার? তো এখানে অনেক মৌল যেমন একা সিলিকন, একা অ্যালুমিনিয়াম, সেগুলো পরবর্তী ক্ষেত্রে মডার্ন পিরিয়ডিক টেবিলে কি নাম হয় সেটাও আমরা জানি। একা সিলিকন ছিল, সেটারও নতুন নাম হয়, কিন্তু মেন্ডেলিভ এগুলোকে অলরেডি অনাবিষ্কৃত যে মৌলগুলো ছিল তার জন্য কিন্তু ঘর খালি রেখেছিল। তাই মেন্ডেলিভকে আমরা বলি কি পিরিয়ডিক টেবিলের বা পর্যায় সারণীর জনক। ক্লিয়ার? তাহলে মডার্ন পিরিয়ডিক পর্যায় সূত্র আমরা কি দেখলাম না, মৌল সমূহের ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ক্লিয়ার? এরপরে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটা নিয়ে আলোচনা করব বা এর মধ্যে কি কি আছে।